আমরা এর আগে কি শিখছিলাম? স্ট্রোক পড়ছিলাম মনে হয়, স্ট্রোক পড়ছিলাম, ইসকিমিক হার্ট ডিজিজ, অ্যানজাইনা পড়ছিলাম না? পড়ছিলাম তো? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটা হাইপারটেনশন পড়বো। হ্যাঁ, হাইপারটেনশন এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, হ্যাঁ, সবার জন্য। তাহলে হচ্ছে হাইপারটেনশন, আজকে আমরা কি শিখবো? হাইপারটেনশন বাংলায় কি বলে? উচ্চ রক্তচাপ। ঠিক আছে, কি নাম? উচ্চ রক্তচাপ। ঠিক আছে, তাহলে এই হাইপারটেনশন দিয়ে কিন্তু প্রচুর পেশেন্ট পাওয়া যায়। আমরা বলি হচ্ছে অত বড় পানি ছোট দিতে। আচ্ছা যাও, একটা আইসবার্গ ফেনোমেনন বলে একটা ফেনোমেনন আছে, নাম শুনছে কেউ? আইসবার্গ। আইসবার্গ মনে করেন একটা সমুদ্রের পানি এত, এখানে বরফ থাকে, এখানে বরফের এত বড় একটা অংশ নিচে থাকে, আর ওপরে একটা ছোট্ট অংশ দেখা যায়, এটার নাম হচ্ছে আইসবার্গ। এটা জাস্ট বোঝার জন্য, এটা পড়ার কিছু না। এটার নাম কি বললাম আমরা? আইসবার্গ ফেনোমেনন। একটা নতুন শব্দ, আগে কখন শিখছেন কিনা? আমাদের সমাজে এরকম কিছু ডিজিজ আছে যাদের আমরা এই আইসবার্গ ফেনোমেনন দিয়ে বুঝাই। তার মানে যেসব ডিজিজগুলোতে মানুষের সহজে আক্রান্ত হয় না, আক্রান্ত বলতে বুঝাইছি যে একজন মানুষের হাইপারটেনশন আছে, কিন্তু দেখা গেল সে অনেক দিন ধরে ভালো আছে, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। তাহলে হাইপারটেনশনের আমাদের সোসাইটি যত মানুষ আছে তার 50% মানুষই জানে না আমাদের হাইপারটেনশন আছে। বোঝা গেল আমার কথা? তার মানে 50% মানুষ ডায়াগনোসড, আর বাকি 50% মানুষ কি? আনডায়াগনোসড। তার মানে 50% লোক জানে তার প্রেশার আছে, হাই প্রেশার আছে, আর 50% লোক জানে না। তাহলে দেখা যাচ্ছে কি, এই আইসবার্গের এর নিচে আমরা একটা বরফখণ্ডকে যখন সমুদ্রের উপর দেখবো মনে হবে খুব ছোট, কিন্তু কাছাকাছি যদি তোলা যায় দেখা যায় বেশ বড় একটা অংশ পানির নিচে রয়ে গেছে। এই জন্যই বলতে চাইছি যে আমরা সমাজে আমরা যত কম দেখছি, কিন্তু আসলে বাস্তব চিত্র সেটা না। অর্থাৎ সমাজে আরো একটা বড় অংশ রয়ে গেছে হাইপারটেনশন, যেটা আনডায়াগনোসড। ক্লিয়ার হলো সবাই তো? এই জন্যই আমরা এখানে আইসবার্গ শব্দটা ইউজ করছি। তাহলে যে পরিমাণ লোক ডায়াগনোসড আছে, আমরা যদি একটা গ্রামের 100 জন লোক থাকে, আপনারা প্রত্যেকের প্রেশার মেপে দেখেন, দেখবেন অনেকেই বের হয়ে যাবে যে হাইপারটেনশন, কিন্তু তারা জানে না। আমার কথা ক্লিয়ার তো? এটাকে বলা হয় আইসবার্গ ফেনোমেনন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন শিখবো কি যে হাইপারটেনশন কাকে বলে। এখন কখন একটা মানুষকে আমরা হাইপারটেনশন বলবো। ঠিক আছে, আপনারা কেন শিখাচ্ছি সেটা হয়তো অনেকে মনে করছেন এ তো আমরা পারি, কিন্তু এটা অনেক মজার বিষয় আছে। হাইপারটেনশন নিয়ে বড় বড় লেকচার আছে আমাদের। হ্যাঁ, তাহলে হাইপারটেনশন আমরা সংক্ষেপে কি লিখি? HTN। দেখবেন আমাদের প্রেসক্রিপশনে সবসময় লেখা থাকে HTN। কারোর প্রেসক্রিপশনে যদি HTN লেখা থাকে বুঝে ফেলবেন যেটা হাইপারটেনশন। HTN মানে কি মনে থাকবে তো? আমাদের প্রেসক্রিপশনে আমরা সংক্ষেপে লিখি HTN। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন যে HTN মানে হাইপারটেনশন। তাহলে পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার, পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার। তাই তো? ব্লাড প্রেশার কত? মোর দেন 150/90 মিলিমিটার অফ মার্কারি। সেই এলিভেশনটা কত হবে? 140/90 মিলিমিটার অফ মার্কারি বেশি। তাহলে কি হলো শব্দটা? বাংলায় বলছি যে ক্রমাগতভাবে, ক্রমাগতভাবে কারো রক্তচাপ যদি 140/90 এর বেশি হয় সেটাকে বলি আমরা হাইপারটেনশন। একবার মাপলাম 140/90 পাইলাম, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না তার হাইপারটেনশন আছে। কি কোনো সিস্টেম আছে? এমন সময় কারেন্ট গেল। আচ্ছা যাই হোক, আমরা কথা বললে শোনা যাবে মনে হয়। তাহলে আমরা কি বললাম যে ক্রমাগতভাবে হতে হবে। একজন মানুষ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসলো আপনার কাছে, আর আপনি প্রেশার মেপে দিলেন, দিয়ে দেখলেন 150/90 বা 160/90, আপনি কিন্তু তার কখনো বলতে পারবেন না হাইপারটেনশন আছে। আমার কথা বোঝা গেল তো?
তাহলে কি বলেছি আমরা, পারসিস্টেন্ট রাইজ হতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট 2 বার মাপবো আমরা সপ্তাহে। সত্য কি? সপ্তাহে 2 বার মাপতে হবে, তাছাড়া কিছু শর্ত পূরণ করে, সেই মাপার শর্ত আছে আমরা বলবো। তার মানে একটা মানুষের যদি আমরা সপ্তাহে 2 বার ব্লাড প্রেশার মেপে দেখি যদি 140/90 উপরে থাকে, তখন তো আমরা বলবো তার হাইপারটেনশন আছে। মনে থাকবে? এখন সেই শর্তগুলো কি কি, যে আমি কি অবস্থায় প্রেশার মাপলে তার মোটামুটি অ্যাকুরেট মেজারমেন্ট পাবো, সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে। বোঝা গেল? তাহলে এটা তো আমরা শিখলাম ডেফিনেশন অফ হাইপারটেনশন, তাই না? এখন শিখবো যে, তারপর লেখেন যে একজন মানুষের সপ্তাহে 2 বার বেশি, মানে 3 দিন গ্যাপ দিয়ে মাপলাম, এক সপ্তাহের মধ্যে 2 বার মাপলাম ব্লাড প্রেশার, মেপে আমি পাইছি 140 এর উপর, 140/90 এর উপর, তখন তা কি বলি আমরা? হাইপারটেনশন। মনে থাকবে তো? এখন সেই যে মাপবো, সেই লোকটা ধাপাতে দৌড়াদৌড়ি বা কাজ করছিল, সাইকেল চালাচ্ছিল, এমতো অবস্থায় এসে মাপলে তার তেমনি ব্লাড প্রেশার বেশি হবে। তাহলে কোন কন্ডিশনে আমাকে মাপলে আমার অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যাবে, সেটার জন্য সেই শর্তগুলো কি কি? সেই শর্তগুলো 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাটলিস্ট 30 মিনিট রেস্টে থাকতে হবে। হ্যাঁ, সে যদি সাইকেল চালিয়ে আসে, লাফিয়ে লাফিয়ে আসে, বা অন্য কোনো কাজকর্ম করে আসে, তাহলে আপনার চেম্বারে আসে সে আধা ঘন্টা অন্তত রেস্ট নেবে। প্রথম কথা, আধা ঘন্টার মধ্যে কোনো স্মোক করবে না, 30 মিনিটের মধ্যে কোনো স্মোকিং করবে না, নো স্মোকিং, তাই তো? নো স্মোকিং। বোঝা গেল কি আমার কথা? কারণ স্মোক করলে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়, ওর জন্য প্রেশার বেড়ে যেতে পারে। মনে থাকবে তো? তাহলে একটা হচ্ছে অ্যাটলিস্ট 30 মিনিট রেস্টে থাকবে 30 মিনিট, তাই তো? 2 নম্বর বলছি আমরা 30 মিনিটের মধ্যে কোনো স্মোক করবে না, কোনো বিড়ি সিগারেট খাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবং যখন আমরা বিপি মাপবো তখন অবশ্যই একটা হ্যান্ড সাপোর্ট থাকবে। কি করবে? হ্যান্ড সাপোর্ট থাকবে। অর্থাৎ অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেশার মাপে না, হ্যান্ড সাপোর্ট। আইডিয়াল পজিশন হচ্ছে সিটিং। কি বলবো আমরা? সিটিং হচ্ছে সবচেয়ে আইডিয়াল পজিশন, সিটিং সবচেয়ে আইডিয়াল। তোমরা অন্তত লাইটের জন্য একটা ব্যবস্থা করে সবচেয়ে সুবিধা হইতো এখানে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি বললাম, এই কথাগুলো মনে রাখতে হবে। সত্য যে আমি একটা মানুষের সত্যিকার অর্থে ব্লাড প্রেশার মাপবো, তাহলে মাপতে গেলে 30 মিনিট সে রেস্টে থাকবে, তারপরে 30 মিনিট মধ্যে কোনো ধূমপান করতে পারবে না। 2 নম্বর হ্যান্ড সাপোর্ট লাগবে, এবং আইডিয়াল পজিশন কি? বসে মাপা। বুঝিনি? না না, কোনো সমস্যা নেই। তাহলে এই 4টি আমার সত্য। বোঝা গেল তো? হ্যান্ড সাপোর্ট, এই যে আমি বসলাম, এখন অনেকে এরকম হাত ঝুলিয়ে মাপে, এটা না, এই হ্যান্ডটা অন্তত এর গায়ে একটা সাপোর্ট দিতে হবে, টেবিলের উপর রাখতে হবে। হ্যাঁ, সোজাসুজি একটা সাপোর্ট করে রাখতে হবে। হ্যাঁ, টেবিলের উপর সাপোর্ট দিয়ে রাখবে, এটার নাম হচ্ছে হ্যান্ড সাপোর্ট। মনে থাকবে তো? তাহলে একটু ক্লিয়ার হলো সবাই? বুঝতে পারিনি? হ্যান্ড সাপোর্ট, যে হাত মাপবো সেই হাতে একটা সাপোর্ট থাকবে, কিন্তু আইডিয়াল পজিশন হচ্ছে বসে মাপা। আমি বললাম মাপা যাবে, কিন্তু আইডিয়াল পজিশন সবচেয়ে হচ্ছে, অনেকে শোয়াও মাপতে, শোয়ানো রুগী আছে না, অনেক রুগী তো হাঁটতে পারে না, বসতে পারে না, শোয়ানো মাপতে, কিন্তু মাপার সবচেয়ে আইডিয়াল পজিশন হচ্ছে বসে মাপা। বোঝা গেল? তাহলে এখন আমরা ব্লাড প্রেশার কত রকম আছে 4-5 রকম। আমরা শিখবো 2টা, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। এটা জানেন আপনারা, তাই না? সংক্ষেপে আমরা লিখি এসবিপি, আর একটা হচ্ছে ডিবিপি, তাই তো? সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক। এটা আপনাদের প্র্যাকটিক্যাল এখানে শেখানো হবে, যখন শেখাবে তখন দেখবেন যে কি করে ব্লাড প্রেশার মাপতে হয়, ঠিক আছে? ওগুলো আমরা যাব না এখন। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার সবচেয়ে হচ্ছে হাইয়েস্ট ব্লাড প্রেশার, কি বলে এটা? কি বলি আমরা? হাইয়েস্ট ব্লাড প্রেশার। আর এটা হচ্ছে লোয়েস্ট, তাই না? সিস্টোলিক ব্লাড প্রেশার কি? সবচেয়ে বেশি যেটা, সেটার নাম হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর সবচেয়ে নিচে যেটা সেটা কি? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে তো? মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে গ্রেডিং। এই যে ব্লাড প্রেশারে আমরা গ্রেডিং করি, সেই গ্রেডিংটা একটু শিখবো। হ্যাঁ, ঠিক আছে তো? কি বললাম? গ্রেডিং, গ্রেডিং না? তাহলে গ্রেড 1, এটা কিন্তু হাইপারটেনশনের গ্রেডিং, ঠিক আছে? হাইপারটেনশনের গ্রেডিং, গ্রেড 1 হাইপারটেনশন কারে বলে? ঠিক আছে? কত? 140 থেকে 159, এটা হচ্ছে সিস্টোলিক বিপি, এসবিপি। আর এখানে আছে ডিবিপি। ডিবিপি কত? ডিবিপি কত? 85 থেকে 89।
ঠিক আছে। গ্রেড 2 140 থেকে 159, ক্লিয়ার। গ্রেড 2 কত? 160 থেকে 179, এখানে হচ্ছে 90 থেকে 99। হ্যাঁ, গ্রেড 3 কোনটা? মোর দ্যান আর ইকুয়াল টু 180, এখানে মোর দ্যান আর ইকুয়াল টু 100। ঠিক আছে, ক্লিয়ার হলো কিনা? এই তিনটাকে বলে আমরা গ্রেডিং অফ হাইপারটেনশন, যে আমরা কোন গ্রেডে করব। হ্যাঁ, 180 প্লাস আর ওখানে 100 প্লাস। ক্লিয়ার সবার? হ্যাঁ, 90 টু 99। হয়েছে সবার? এ পর্যন্ত ক্লিয়ার তো সবার? আচ্ছা, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, কারেন্টও দেয় না দেখি। একটু কষ্ট করেন আর কি করা। আচ্ছা, এখন আমরা তাহলে গ্রেডিংটা সবাই ক্লিয়ার হলো না? গ্রেডিংটা ক্লিয়ার হলো। এখন আমরা আসি, দেখ তাহলে আমরা কি করলাম, গ্রেডিংটা ক্লিয়ার হলো তো? যে পর্যন্ত পড়ছি এ পর্যন্ত ক্লিয়ার সবাই? তাহলে কি কি পড়ছি আমরা? হাইপারটেনশন পড়ছি, ডেফিনেশন পড়ছি, কি কি ধরনের টাইপস আছে পড়লাম, তারপরে পড়লাম গ্রেডিং। বোঝা গেল? গ্রেডিং কেন পড়লাম? ট্রিটমেন্ট পারপাজে, যে আমরা ট্রিটমেন্ট দেওয়ার সময় কোন গ্রেডের হাইপারটেনশন কি ট্রিটমেন্ট পাবে, এটার জন্য আমাদের লাগবে। মনে থাকবে তো? ঠিক আছে, এখন আমরা আসি হাইপারটেনশনের কারণ কি, কজ। কেউ জিজ্ঞাসা করতে পারে কি কি কারণে হাইপারটেনশন হয়? তবে লাইট রিফ্লেক্ট করছে ওই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন আমাদের কারণ কি, তাই তো? কি কারণে হাইপারটেনশন হয় এটা আমাদের জানা দরকার না? খুব দরকার। এখন আমরা বলি হাইপারটেনশন হচ্ছে কারণ দুই রকম, একটা প্রাইমারি হাইপারটেনশন, আরটা কি সেকেন্ডারি হাইপারটেনশন। মনে থাকবে তো? প্রাইমারি হাইপারটেনশনটা আননোন, আমরা জানি না কি কারণ, এটা উপরওয়ালাই জানে একমাত্র। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 95%। আর এটা হচ্ছে 5%। উপরওয়ালাই জানে যে কি কারণে হাইপারটেনশন হতে পারে। তাহলে আমরা সেইটা জানবো, সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন আমাদেরকে জানতে হবে, তাই তো? আচ্ছা, লেখেন, তারপর আমরা আরো মজার মজার কথা বলবো। একটু কারেন্ট আসছে, অনেক মজার কথা বলা যাবে। তাহলে প্রাইমারি হাইপারটেনশন আমরা কাদেরকে দিকে বুঝবো আর সেকেন্ডারি কাদেরকে দিকে বুঝবো, এটা তো আমার হিসাব করতে হবে, তাই না? আপনারা এতকাল শিখে আসছেন প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, কিন্তু আলাদা করতে শিখেননি। শিখছেন নাকি? আলাদা করতে পারবেন? কেউ পারবে না? কেউ পারবে না। যে কিভাবে আলাদা করব? তাহলে একজন মানুষ নিয়ে আসলো হাইপারটেনশন নিয়ে, তাকে সেই প্রাইমারি না সেকেন্ডারি কি করে বলবো? কি দিকে? আচ্ছা, আর আগে ছিল কিনা সেটাও একটা ভালো কথা বলছে, যে ছিল কিনা। তাহলে আমরা এখন শিখবো সেইটা, যে প্রাইমারি হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশন কি করে আলাদা করা যায়, কি করে বোঝা যায় কাদের হয়। বোঝা গেল তো? সেটা আমরা শিখবো। এই জন্য একটা মজার মজার তথ্য শিখবো আমরা এখন। প্রাইমারি হাইপারটেনশনটা ইউজুয়ালি কি ফ্যামিলিয়াল, অর্থাৎ যদি জিজ্ঞাসা করা যায় তো বলবে সে বাপ দাদারও ছিল, ভাইদের ছিল। প্রথম কথা কি ফ্যামিলিয়াল, তার মানে তার ফ্যামিলি অথবা জেনেটিক যেটা বলেন আপনারা। বোঝা গেল? ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের আছে, ভাই বোন বা বাবা মা, এদের কারোর হয়তো হাইপারটেনশন ছিল। বোঝা গেল আমার কথাটা? তো লিখে রাখেন যে প্রাইমারি হাইপারটেনশনের বৈশিষ্ট্য কি কি। এটা হচ্ছে জেনেটিক। এটা কেমন? জেনেটিক। কেমন? তাদের প্যারেন্টসের হিস্ট্রি নেই আমরা, সিস্টার অথবা ব্রাদারের যদি হিস্ট্রি নেই আমরা, ফ্যামিলিতে আমরা থাকবে। বোঝা গেল আমার কথা? হ্যাঁ। এবং প্রাইমারি হাইপারটেনশনটা ইউজুয়ালি কি এজটা হচ্ছে ইউজুয়ালি আফটার 50, ইউজুয়ালি সবসময় নাকি আফটার 40, ইউজুয়ালি 40-এর পরে।
আপনারা দেখবেন যাদের এরকম জেনেটিক মানে প্রাইমারি হাইপারটেনশন ইউজুয়ালি আফটার 40, কিছু কিছু হতে পারে তারও আগে হতে পারে, এমন না যে হতে পারবে না তা না, কিন্তু আমাদের মেডিসিনে বলা হয় যে এমন কোনো সত্য নেই যে স্ট্রিক্টলি এই জিনিসটা হবে না, এমন বলা যাবে না। ক্লিয়ার সবার? ইউজুয়ালি কত? আফটার 40 মনে থাকবে তো? তাহলে একটা হলো জেনেটিক হিস্ট্রি থাকবে, এজ থাকবে আফটার 40, ঠিক আছে? আর ওই যে কজ বললাম, ইউজুয়ালি কজগুলো আননোন। কজ কি? আননোন বা ইডিওপ্যাথিক কজ। বোঝা গেল? কোনো কারণ আমি জানি না। এগুলো হচ্ছে তার প্রাইমারি হাইপারটেনশনের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা ব্যক্তি নতুন হাইপারটেনশন ডায়াগনোস হলো, তাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তার বাবা মার আছে কিনা, সে যদি বলে বাবা মার আছে, তাই না? প্লাস তার বয়স যদি 40-এর বেশির দিকে হয় এবং তার যদি অ্যাপারেন্ট কোনো কারণ আমরা না খুঁজে পাই, তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি হাইপারটেনশন। ক্লিয়ার হলো আমার কথা? কি কি বললাম বলেন, আবার বলেন। যে ফ্যামিলি হিস্ট্রি থাকবে, বয়স 40-এর বেশি থাকবে, তার অ্যাপারেন্টলি কোনো কারণ থাকবে না, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকবে। কি থাকবে? রিস্ক ফ্যাক্টর থাকবে, সেটা আমরা পরে শিখবো, ঠিক আছে? রিস্ক ফ্যাক্টরগুলো আমরা পরে শিখবো। এখন আমরা সেকেন্ডারি হাইপারটেনশন কি করে চিনবো? সেকেন্ডারি হাইপারটেনশন সম্পর্কে আমরা কিছু জানবো, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ডারি হাইপারটেনশন, তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন কোন এজে হবে? ইয়াঙ্গার এজে কমন। কমন কোন এজে? অল্প বয়সে কমন। উদাহরণ বলবো, দেখুন মজা লাগবে আপনাদের। ইয়াঙ্গার এজ, আচ্ছা বড় বয়স বুড়ো বয়সে হতে পারে না তা না, কিন্তু বুড়ো বয়সে হতে পারে, সেটা আমরা বলবো কখন হয়। তাহলে এদের কমন কি? ইয়াঙ্গার এজ। অল্প বয়সে 12 বছরের একটা ছেলে নিয়ে আসলো হাইপারটেনশন, আমাদের মাথা গরম হয়ে যায়। বোঝা গেল তো? একটা 40 বছরের মধ্যবয়স্ক লোক প্রেশার নিয়ে আসছে, আমাদের মাথা গরম হয় না, কারণ জানি যে এটা ফ্যামিলিয়ার থাকতেই পারে। কিন্তু যখন একটা 14 বছরের ছেলে নিয়ে আসলো হাইপারটেনশন, তখন মাথা গরম হবে না আমাদের? আমাদের সাংঘাতিক মাথা গরম হয়ে যায়। তার মানে নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। তাহলে ইয়াঙ্গার এজ, এদের ফ্যামিলি হিস্ট্রি থাকে না। এদের কি থাকে না? ফ্যামিলি হিস্ট্রি থাকে না। ফ্যামিলি হিস্ট্রি নাই। ফ্যামিলি হিস্ট্রি কি নাই? তারা বলছে না আমার বাবা মা ভাই বোনের কারোর হাইপারটেনশন নাই। আমার কথা বোঝা যাচ্ছে তো? এবং এরা হাইপারটেনশন দেখা গেল কি আসে, সেকেন্ডারি হাইপারটেনশনটা প্রেজেন্ট করে গ্রেড 2 অথবা 3 দিয়ে। প্রেজেন্ট করে কেমন দিয়ে? গ্রেড 2 আর গ্রেড 3 দিয়ে প্রেজেন্ট করে। তার মানে এরা সিভিয়ার হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে। হ্যাঁ, ওই যে আমরা গ্রেডিং করলাম, এর আগে যে গ্রেডিং লিখলাম, বুঝতে পারলেন? গ্রেড শেষে দুটো, বুঝি নাই? হ্যাঁ, মারাত্মক দুটাই, তবে এটা বেশি মারাত্মক, কারণ এটা লাইফ এন্ডেঞ্জার করে। আমার কথা ক্লিয়ার তো? তার মানে একটা ইয়াঙ্গার ছেলে, সে আসছে হাইপারটেনশন নিয়ে, ফ্যামিলি হিস্ট্রি নাই, এবং প্রেশার দেখা হলো 160/100 অথবা 180/110, তখন আমাদের মাথা একেবারে গরম হয়ে যায় যে নিশ্চিত কোনো না কোনো কারণ আছে, আর তখন আমরা কারণ খোঁজা শুরু করি, ঠিক আছে? তাহলে সেই কি কি কারণে আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন হয় সেইগুলো আমরা শিখবো এখন। হোয়াট আর দ্য কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন? কি কারণে সেকেন্ডারি হাইপারটেনশন? তার মধ্যে আপনারা একটা দুটো জানেন, বলেন দেখি, একটা বলেন অন্তত। হ্যাঁ, ওগুলো রিস্ক ফ্যাক্টর। কি কারণে সেকেন্ড, ওটা তো হচ্ছে রিস্ক ফ্যাক্টর অ্যাজ এ হোল, কিন্তু কি কারণে সেকেন্ডারি হাইপারটেনশন হবে সেগুলোর কিছু স্পেসিফিক কারণ আছে। তার মধ্যে একটা আপনাদের জানার কথা, বলেন বলেন। রোগের নাম বলতে হবে, বলেন তো। ওগুলো তো হাইপারটেনশন দিয়ে হয়। কমন রোগ অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস পড়াইছে না? এই অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস পড়াইছে না? এজিএন পড়াইছে না আপনাদের? এখন বলতে পারছেন না কেন? এজিএন পড়াইছে না? ওখানে হাইপারটেনশন ছিল কিনা বলেন? তাহলে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা বাচ্চা নিয়ে 8 বছরের বাচ্চা মনে করেন নিয়ে আসছে, প্রেশার মেপে 160/90, ওর প্রেশার থাকার কথা ছিল 100/70। আমার কথা ক্লিয়ার কিনা? অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস নাম শুনছেন কেউ? যারা অ্যানাটমি আসছে ওরা শুনেনি, তাই তো? যারা অ্যানাটমিতে আসছে তারা কেউ শুনেনি, কিন্তু অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ বাচ্চারা নিয়ে আসে কিডনি রোগ, হঠাৎ করে চোখ মুখ ফুলে যায়, প্রস্রাব লাল হয়, আর প্রেশার বেশি। খুব কমন কথা, এটা আপনাদের পড়াইছে। নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস পড়াইছে এটা আপনাদের। এবং যারা অ্যানাটমিতে আসছেন ভয় পেন না, আপনাদের পড়ানো হবে আবার। তাহলে এজিএন একটা মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস, সংক্ষেপে আমরা লিখি গ্লোমেরুলোনেফ্রাইটিস, আপনারা এজিএন লেখেন।
আপনাদের জন্য এজিএন লেখেন। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রাইটিস আপনাদের জন্য খুব কমন এইটা। তাহলে এটা কি সেকেন্ডারি হাইপারটেনশন হলো না? অর্থাৎ যে হাইপারটেনশনের কারণ জানি সেটা সেকেন্ডারি হাইপারটেনশন। সো এক কথা সহজ, বোঝা গেল কিনা? যে হাইপারটেনশনের কারণ জানি সেটা কোন হাইপারটেনশন? সেকেন্ডারি হাইপারটেনশন। বোঝা গেল তো? প্রাইমারি তো কারণ জানি না, তাহলে সেকেন্ডারি যে হাইপারটেনশনের কারণ জানি তার নাম হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। মনে থাকবে তো? তাহলে একটা শিখলাম আমরা এজিএন, তাই তো? আর দুই একটা বলেন দেখি আপনারা শিখছেন কিনা যে সেকেন্ডারি হাইপারটেনশন হয়, বলতে পারবেন দু একটা? প্রেগন্যান্সিতে হয় না একলা পিরিএক্লাম্পসিয়া পড়ছেন না? তাই মন নেই কেন? আপনারা জানেন তো পিরিএক্লাম্পসিয়া। পিরিএক্লাম্পসিয়া কি হয় বলেন? এই তো এর নামই হচ্ছে মেডিসিন। হঠাৎ করে মনে না হলে চেম্বারে চিকিৎসা দিবেন কি করে? মনে করতে হবে এই কারণে। এই তো এটা মজা। তাহলে পিরিএক্লাম্পসিয়া কি? বা জেস্টেশনাল হাইপারটেনশন, সহজে বলি জেস্টেশনাল হাইপারটেনশন, তাই তো? এটা আর একটা নাম বললি আমরা অবলিক দিয়ে লেখেন জেস্টেশনাল হাইপারটেনশন। জেস্টেশনাল হাইপারটেনশন তার মানে কোন একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে, আগে তার কখনো প্রেশার বাড়েনি, বাচ্চা পেটে আসছে 20 সপ্তাহ পরে থেকে তার প্রেশার বাড়া শুরু করছে। এটাকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন। যারা নতুন আসে তাদের জন্য বললাম যে আগে কখনো তার প্রেশার ছিল না, পেটে বাচ্চা আসছে 20 সপ্তাহ পর থেকে 20 সপ্তাহ পর থেকে তার প্রেশার বিদায় হয়ে গেল, প্রেশার বেড়ে গেছে। তাহলে এটার নাম কি বলি আমরা? জেস্টেশনাল হাইপারটেনশন। বোঝা গেল তো? তাহলে এটা কি একটা সেকেন্ডারি হাইপারটেনশন না? ভালো লাগতেছে কিনা ক্লাসে বলেন আপনাদের? কারণ আপনার জানা জিনিস আপনি দেখেন এতদিন জানতেন না, মানে আপনার পড়ছেন কিন্তু সেই জিনিসটা জানতেন না। তাহলে একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম আমরা, একটা বললাম জেস্টেশনাল হাইপারটেনশন বা পিরিএক্লাম্পসিয়া, যেটাই বলেন। শিওর তো? আর বলেন দুই একটা কারণ বলেন এরকম সেকেন্ডারি হাইপারটেনশনের। ওগুলো পরে যাই আমরা, ঠিক আছে? তাহলে এজিএন, পিরিএক্লাম্পসিয়া সহজগুলো বলি আমরা। 2 নম্বর হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম এটা পড়াইছিলাম আমি কোনো এক সময়, তাই না? হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাকে বলি আমরা হাইপারথাইরয়েডিজম। ঠিক হাইপোথাইরয়েডিজম ও একই হয়, দুটাই হতে পারে। হাইপোথাইরয়েডিজম। ক্লিয়ার সবাই? হাইপারেও বাড়বে, হাইপোতেও বাড়বে। সাধারণত হাইপারে সিস্টোলিক বাড়ে, হাইপোতে ডায়াস্টোলিক বাড়ে। কঠিন লাগতেছে কিনা বলেন? খুব সহজ করে বলছি কিন্তু। অর্থাৎ আমরা শিখতেছি কি এখন, যে সেকেন্ডারি হাইপারটেনশনের কি কি কারণ হতে পারে। অর্থাৎ যে হাইপারটেনশনগুলো চিকিৎসা করলে 100% ভালো হয়ে যাবে। আমরা নর্মালি কি বলি, হাইপারটেনশন চিকিৎসায় ভালো হয় না, কন্ট্রোল করা লাগে। কিন্তু এক্সেপশন হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন যদি হয় সেটা 100% চিকিৎসায় ভালো হয়ে যাবে। ক্লিয়ার? আমি কি বললাম? এজিএন এর বাচ্চা, এজিএন এর চিকিৎসা ভালো হয়ে গেলে তার হাইপারটেনশন থাকবে না। প্রেগন্যান্সি, বাচ্চা ডেলিভারি হয়ে গেলে তার হাইপারটেনশন থাকবে না। হাইপোথাইরয়েডিজম চিকিৎসা দিলে হাইপারটেনশন থাকবে না, হাইপোথাইরয়েডিজম চিকিৎসা দিলেও হাইপারটেনশন থাকবে না। বোঝা গেল তো? তার মানে সব হাইপারটেনশনের চিকিৎসা হয় না, এটা কতটা 100% ঠিক না। বোঝা গেল? যে সব প্রেশার রোগীদের সারা জীবন ওষুধ খেতে হবে এটা কোনো ঠিক না। বলা যাচ্ছে? এই দুটো, এটা আমাদের থাইরয়েড হরমোন বলে একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে, এটা আপনি পরে শিখবেন। এর হরমোন যদি কোনো কারণে বেড়ে যায় অথবা কমে যায় তখন হাইপারটেনশন হতে পারে। এরপরে আর দুই একটা কারণ শিখি, অনেক কারণ আছে তো, আমরা সহজ সহজ কারণ দুই একটা শিখি, সেটা আমরা বলবো। হ্যাঁ, দুই একটা বলি, বেশি বলবো না। হ্যাঁ, এটা কি সহজ লিখি, পলিসিস্টিক কিডনি, পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা জন্মগত একটা বাচ্চাদের হয়, বড়দের হয়। পলিসিস্টিক কিডনি ডিজিজ মানে কিডনির মধ্যে অনেক বড় বড় সিস্ট তৈরি হয়, জন্মগত রোগ এটা। বোঝা গেল? তার নাম কি? পলিসিস্টিক কিডনি ডিজিজ। নাম মনে থাকবে, পলিসিস্টিক কিডনি ডিজিজ। এদের কি হয়? জন্মগত পেটের মধ্যে, কিডনির মধ্যে বড় বড় সিস্ট তৈরি হয়। আপনারা ইন্টারনেট, আমি যেসব শব্দ বলছি না
এখনকার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এই, বাড়ি গিয়ে এই শব্দগুলো নেটে গিয়ে সার্চ দেবেন, ইউটিউবে অথবা গুগলে সার্চ দিবেন, দেখবেন ছবি সহ চলে আসবে। বোঝা গেল? এই অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি সার্চ দিবেন, লিখে দেখবেন কিডনির মধ্যে বড় বড় সিস্ট তৈরি হয়েছে। এবং তার কি হয়, এরকম হঠাৎ করে দেখা গেল একটা বাচ্চা আসলো, তারও প্রস্রাবে রক্ত যায়, পেটে ব্যথা হয়, প্রেশার মেপে দেখলি প্রেশার বেশি। এর নাম কি? পলিসিস্টিক কিডনি ডিজিজ। মনে থাকবে? আর একটা বলবো, বেশি বললে মন থাকবে না, ঠিক আছে? আর একটা বলবো, সেটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। কনজেনিটাল লেখেন, কনজেনিটাল। আচ্ছা, শুধু থাক, কনজেনিটাল ছাড়াও হতে পারে। রেনাল আর্টারি স্টেনোসিস, তাই তো? এখানে তো ধমনী, রেনাল আর্টারি স্টেনোসিস। আপনারা ওই সেই কিডনি পড়ার সময় খেয়াল করছেন? কিডনি তো সবাই ছবি দেখছেন না? কিডনি ছবি দেখছেন তো? এখন এই জন্মগতভাবে যদি এই রেনাল আর্টারি কোনো ক্রমে এরকম ন্যারো হয়ে যায়, থাকার কথা ছিল এত বড়, বুঝলেন কিনা আমার কথা? জন্মগত হবে, মানে পেটে যখন তৈরি হয়েছে তখনই রেনাল আর্টারি মানে কিডনিতে যে ধমনী সাপ্লাই দেয় সেটা যদি চিকন হয়ে যায়, তাহলে এরকম হাইপারটেনশন নিয়ে আসতে পারে। বোঝা গেল আমার কথা? তাহলে এইসব কারণগুলো, এছাড়া আরো কিছু কারণ আছে, আপনাদের এত দেওয়া লাগবে না। সহজ কারণ দুই একটা জেনে রাখেন, যে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেগন্যান্সির জন্য হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, আর বললাম পলিসিস্টিক কিডনি রেনাল আর্টারি ডিজিজ। তাহলে এইগুলো দিয়ে আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন। স্টেনোসিস, স্টেনোসিস মানে চিকন হয়ে যাওয়া। স্টেনোসিস মানে মেডিকেল টার্ম, যে কোনো জিনিস ছোট হয়ে যাওয়া। একটা লুমেন বড় ছিল, সেটা ছোট হয়ে যাওয়া, সেটার নাম হচ্ছে স্টেনোসিস। কঠিন লাগলে বলবেন যে কঠিন লাগতেছে। তাহলে এইগুলো আমরা কি শিখলাম বলেন? সেকেন্ডারি হাইপারটেনশনের কারণ। তার মানে এই কি, এই রেনাল আর্টারি স্টেনোসিস তো দেখা গেল ওর একটা রিডিং করে স্টেন্ট করে দিয়ে আসলে ও ভালো হয়ে যাবে। যেখানে চিকন হয়ে গেছে ওখানটা বেলুন ফুলি দিয়ে আসলে ও দিব্যি ভালো হয়ে যাবে, ওরা কোনোদিন প্রেশার বাড়বে না। তার মানে কি চিকিৎসা আছে না? আছে তো? পলিসিস্টিক কিডনি, ও যদি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করে দেই ও ভালো হয়ে যাবে। আমাদের খুলনা এক ডাক্তার সাহেবের আছে, জিসি বিশ্বাস সাহেব চেনেন? জিসি বিশ্বাস নাম শুনছেন? গোবিন্দচন্দ্র বিশ্বাস, আমাদের একজন মেডিসিন স্পেশালিস্ট খুলনা শহরে। কেউ নাম চেনে না? ডাক্তার জিসি বিশ্বাস, কেউ নাম জানে না? ডাক্তার জিসি, প্রফেসর জি সি বিশ্বাস আমাদের স্যার ছিল। ওনার ওই পলিসিস্টিক কিডনি ডিজিজ, এবং ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করা, ঠিক আছে? এরকম মানুষ পাওয়া, আপনার মনে করতে পাওয়া যায় না, এগুলো পাওয়া যায়। তাহলে এখন আমরা আসি রিস্ক ফ্যাক্টর। এগুলো আপনার সবাই জানেন রিস্ক ফ্যাক্টরগুলো। ডায়াবেটিস, ওবেসিটি, মোটা, যারা বেশি লবণ খায়, স্মোক করে, যারা পরিশ্রম করতে চায় না, তাই না? পরিশ্রম করতে চায় না, সিডেন্টারি লাইফস্টাইল, শুধু অফিস করে খায়, ব্যায়াম করে না, এক্সারসাইজ করে না, তাহলে এদের কি হতে পারে? হাইপারটেনশন। এগুলো আপনারা সব জানেন, এগুলো আমি আর বলতে গেলাম। এখন আমরা আসি যে একটা হাইপারটেনশন রুগী আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, তাই তো? কি নিয়ে আসতে পারে বলেন? হাইপারটেনশনের রুগী প্রথম কথা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। ওই যে বললাম প্রথম, অ্যাসিম্পটোমেটিক। ইনসিডেন্টাল ডায়াগনোসিস অন, এই শব্দগুলো শিখবেন। ইনসিডেন্টাল ডায়াগনোসিস অন রুটিন ব্লাড প্রেশার মেজারমেন্ট। আমি বাংলায় বলে দিচ্ছি, ইংলিশে না লিখলে হবে। খুব মজার মজার শব্দ। মানে একটা মানুষ তার প্রেশার আছে কিনা জানে না, সে আপনাকে মনে করেন জ্বর নিয়ে দেখাতে আসলো, তাই তো? আপনি প্রেশারটা মেপে দেখলেন প্রেশার বেশি, তাহলে এটা কি বলি? এর বলা হয় অ্যাসিম্পটোমেটিক, কোনো লক্ষণ নেই। ইনসিডেন্টাল ডায়াগনোসিস মানে হঠাৎ করে ডায়াগনোসিস হয়েছে, কিভাবে না? রুটিন বিপি মেজারমেন্ট। ওই যে আসছে আমার কাছে দেখাতে, আমি প্রেশারটা একটু মেপে দেখলাম, তাহলে এটার নাম কি? অ্যাসিম্পটোমেটিক ইনসিডেন্টাল ডায়াগনোসিস অন রুটিন বিপি মেজারমেন্ট। মানে আমি যখন রুটিন চেক আপ করছি, একটা পেশেন্ট আইলে বিপি মাপি না নাকি?
জ্বর নিয়ে আসছে বা অন্য কোনো রোগ নিয়ে আসছে, আমরা কি প্রেশার মাপি না? মাপি তো। তাহলে সেই প্রেশার মাপতে গিয়ে দেখা গেল তার প্রেশার বেশি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কমন প্রেজেন্টেশন, কমন সিনারিও আমাদের সমাজে, কমন সিনারিও। আর কি বলতে পারে, আর কি বলতে পারে প্রেশার মাপার জন্য? হেডেক নিয়ে আসতে পারে। কি হেডেক নিয়ে আসতে, কি বলে? মাথা ব্যথা। ইউজুয়ালি কি? অক্সিপিটাল হেডেক, পিছন দিকে। কি বলি আমরা? অক্সিপিটাল হেডেক, অক্সিপিটাল, অক্সিপিটাল হেডেক, অক্সিপিটাল, মনে থাকবে তো? কি নিয়ে আসবে? মাথা ব্যথা নিয়ে আসতে পারে, এবং সেই মাথা ব্যথা কেমন? পিছনে ব্যথা। আর কি নিয়ে আসতে পারে হাইপারটেনশনের রোগী? আর আসে, নিয়ে আসে কমপ্লিকেশন নিয়ে। মূলত কি আসে? কমপ্লিকেশন। এইটাই আমাদের লাগবে, কমপ্লিকেশন নিয়ে আমাদের আসে। কি নিয়ে আসতে পারে কমপ্লিকেশন? স্ট্রোক নিয়ে আসতে পারে। কি আছে? স্ট্রোক। 2 নম্বর হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, তাই তো? হার্ট অ্যাটাক, তাই না? হ্যাঁ, ওই যে এমআইতে হার্ট অ্যাটাক বললাম আমরা। তাহলে কি হচ্ছে, একটা কি বললাম আমরা? স্ট্রোক নিয়ে আসতে পারে, হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, তাই তো? আর কি নিয়ে আসতে পারে স্ট্রোকের রুগী? আর কি নিয়ে আসতে পারে? চোখের সমস্যা, চোখে দেখতে পায় না, ব্লাইন্ডনেস নিয়ে আসতে পারে, চোখে দেখতে পায় না, ব্লাইন্ডনেস। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই সংক্ষেপে বলি আমরা। তাহলে বোঝা গেল তো এ পর্যন্ত? তাহলে এই কমপ্লিকেশনের ফিচার নিয়ে আসবে, অর্থাৎ যখন সে দীর্ঘদিন হাইপারটেনশন আসে 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 চিকিৎসা করায় না, তখন সে একটা লক্ষণ নিয়ে চলে আসবে। সেই লক্ষণ কি বললাম আমরা? একটা হচ্ছে স্ট্রোক নিয়ে আসতে পারে, একটা হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, একটা হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, একটা ব্লাইন্ডনেস, চোখে দেখতে পায় না, হয়তো একটা চোখে সে কোনো কারণে দেখতে পাচ্ছে না, এগুলো নিয়ে আসতে পারে। ক্লিয়ার সবার? তাই তো? এ পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা শিখব যে একটা রুগী যদি হাইপারটেনশন নিয়ে আসে আমাদের কাছে, তাহলে আমাদের কি কি পরীক্ষা করা উচিত, তাই তো? একটু পানি খেয়ে নি, ফুলেও দেয় না দেখ। তাহলে কি বললাম আমরা এখন? কি কি ইনভেস্টিগেশন করা দরকার? গ্রামের দিকে সাধারণত হাইপারটেনশন যদি কেউ নিয়ে আসে, ওরা কোনো পরীক্ষা করতে চায় না, তাই না? বলো, ডাক্তারের কাছে গেলে শুধু পরীক্ষা দেয়। গ্রামে একটা কমন ডায়লগ না, যে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে শুধু পরীক্ষা দেয়, তাই না? শুধু টেস্ট দেয়। আবার কিছু মানুষ এসে জোর করে বলে, না আমাকে পরীক্ষা দেন, আমি আগে পরীক্ষা করে এসে তারপর ওষুধ খাবো, তাই না? এরকম হয় না? আমাদের চেম্বারে কিন্তু এরকম হয় যে আগে টেস্ট দেন, রিপোর্ট করে এসে তারপর ওষুধ খাবো, আগে ওষুধ খাবো না। আবার কিছু রোগী আছে ওষুধ টষুধ অনেক খেয়ে আসে, খেয়েছি বলে ডাক্তারবাবু ওষুধ অনেক খাইছি, লাভ হচ্ছে না, আগে টেস্ট দেন, টেস্ট করে এসে রোগ ধরেন তারপরে চিকিৎসা দেন। এরকম কত রকম স্টাইল বলে। তাহলে একটা রোগী হাইপারটেনশন যদি আমাদেরকে নিয়ে আসে, তাহলে আমাদের কি অন্তত ন্যূনতম কি পরীক্ষা করা উচিত, তাই না? সেটা আমরা শিখবো। তাহলে কি ইনভেস্টিগেশন করা উচিত? ইনভেস্টিগেশন, তাই না? ন্যূনতম ইনভেস্টিগেশন কি করা? আমরা বেশি খরচ করতে চাই না। সাধারণ মানুষ বোঝে এই যে ডাক্তারদের কিছু কিছু বদনাম হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যে সব ডাক্তারকে তারা এক কাতারে ফেলে নিয়ে আসে, তাই তো? যে কারণে সবাইকে একরকম মনে করে ফেলে। তাহলে অ্যাটলিস্ট আমরা কি চিন্তা করব, তাই তো? একটা হাইপারটেনশন নিয়ে আসলে কি চিন্তা করতে, কি নিয়ে করবো? একটা সিবিসি উইথ ইএসআর, একটা ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, একটা সিরাম ক্রিটিনিন, একটা ইসিজি। ঠিক আছে? কেউ কিছু না করলেও ন্যূনতম এটুক করবো। ও সরি, ইউরিনারি বাদ গেল।
ইউরিনারি। কেউ যদি কিছু নাও করতে চায় অন্তত এতটুক করা উচিত আমাদের। ক্লিয়ার হলো? এটার নাম অনেকে শুনেনি মনে হয়, তাই না? যারা নতুন আসেন তারা শুনেনি। আপনারা নতুন যারা আসেন লিখে রাখেন, ওটা পরে আপনারা বুঝবেন, এটা পরে আপনাদের পড়ানো হবে। এ পর্যন্ত হয়েছে সবার? হ্যাঁ, ইসিজি আর ই আর অবলিক ই, বুঝিনি? এটা উইথ, আমরা সংক্ষিপ্ত উইথ লিখি এভাবে, ইর মাথায়, ইর মাথায় দাগ দিলে উইথ বোঝায়, ইর নিচে দাগ দিলে হোয়েন বোঝায়, এরকম দরকার নেই আপনাদের। আচ্ছা উইথ অথবা উইথ লেখেন, আপনারা উইথ শুধু সুন্দর করে লেখেন উইথ। আচ্ছা ইএসআর কিন্তু সবসময় আলাদা টেস্ট, সিবিসির মধ্যে কিন্তু ইএসআর পড়ে না, এই জন্য আমরা লিখি সিবিসি উইথ ইএসআর। বোঝা গেল তো? হ্যাঁ অবশ্যই, এগুলো সব আলাদা। ইএসআর কিন্তু আলাদা আলাদা টেস্ট, এটা সিবিসির মধ্যে না। বোঝা গেল? এই জন্য সিবিসি উইথ ইএসআর লেখা হয়। তাহলে এটা আমাদের কিছু না পারলে ন্যূনতম, এটা কেন করা বলেন দেখি, একজন কেউ ব্যাখ্যা করতে পারবেন যে এটা কেন আমরা করছি? ব্যাখ্যা করতে পারবেন? আচ্ছা এটা আরবিএস দিয়ে উনি বলছে, ভালো বলছে, ডায়াবেটিসটা আমরা দেবো, আর আর সিরাম কিডনি দেখবো যে তার কিডনির সমস্যা আছে কিনা। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এই যে হাইপারটেনশন পাইছি, এই হাইপারটেনশন কিডনির জন্য হলো কিনা, বোঝা গেল তো? তারপরে ইসিজি করছি কেন, যে হার্টের হাইপারটেনশন দিয়ে হার্টের কোনো কমপ্লিকেশন আছে কিনা। ইউরিন কেন করছি, ওই যে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলেছিলাম, ইউরিনে কোনো ব্লাড যায় কিনা। বোঝা গেল তো? তাহলে এইগুলো হচ্ছে ন্যূনতম। আর যদি আমরা বেশি করতে চাই, যেমন মনে করেন একটা ইয়াং এজে আসলে, এটা তো বয়স্কদের আসলে এটা করতে পারবো আমরা, মানে 40-45 আসলে তাদের করলে হবে। কিন্তু যদি একটা ইয়াং আসে, মনে করেন 20 বছর বা 22 বছরের ছেলে, সে প্রেশার বেশি নিয়ে আসে, তখন তার কি করা উচিত? তখন এগুলো করতে হবে, সাথে আর অন্য কিছু করতে হবে। বোঝা গেল? সেগুলো আমরা লিখবো। তাহলে লেখেন যে যদি সেকেন্ডারি হাইপারটেনশন সাসপেক্ট হয়, তখন আমরা কোন কোন প্রেশার, কোন কোন ইনভেস্টিগেশনগুলো করব। কঠিন হয়ে যাচ্ছে মনে হয় নাকি? সবার কঠিন হয়ে যাচ্ছে। ওই যে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলেছি না, তো ওদের জন্য তো কিছু পরীক্ষা লাগবে না? তা সেইটা কি কি পরীক্ষা করবো আমরা, সেটা শিখবো। সেটা এই প্রথমগুলো তো দেবই, সাথে আরো কিছু এক্সট্রা দিব আমরা, মনে থাকবে? তাহলে স্পেশাল ফর সেকেন্ডারি হাইপারটেনশন, তাই না? সেকেন্ডারি এইচটিএল, একটা আল্ট্রাসোনো হোল অ্যাবডোমেন। আল্ট্রাসোনো হোল অ্যাবডোমেন দিয়ে আমরা অনেক কিছু পেয়ে যাবো, কিন্তু কিডনি কেমন আছে, কিডনির আঠারির কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা পেয়ে যাব। বোঝা গেল? তারপরে 2 নম্বর কি, সিরাম ইলেকট্রোলাইট দিব, নাম জেনে রাখেন না করতে পারলেও। আর একটা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ওই যে আমরা দেই না সিরাম T3, T4, TSH, করি নাকি আমরা? তাহলে এইটা হচ্ছে স্পেশাল, আরো আছে আমরা যাবো না, এইটুকু জাস্ট আমরা জানি। এটা হচ্ছে স্পেশাল। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশনে প্রথমগুলো তো দেবই, সাথে আবার এটাও দেবো আমরা। হোল অ্যাবডোমেন আমরা W/A লিখি, এটা শিখে রাখেন, এভাবে দেখবেন আমরা সবসময় প্রেসক্রিপশনে লিখি আলট্রাসাউন্ড অফ W/A। হ্যাঁ, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম T3, T4, TSH। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট মানে কি? ইলেকট্রোলাইট মানে লবণ, শরীরে লবণের পরিমাণ, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলো। তিনটা আলাদা টেস্ট, T3 একরকম, T4 একরকম, T4 TSH। হ্যাঁ, শরীরের লবণ পরিমাণ, লবণ
সিরাম। এ পর্যন্ত হয়েছে সবার? বুঝছেন? না বুঝলে বলেন, অসুবিধা নেই। একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন, পুরো পেটের আল্ট্রাসাউন্ড করে দেবো, ঠিক আছে। 2 নম্বর সিরাম ইলেক্ট্রোলাইট করবো, শরীরে লবণের পরিমাণ মাপবো। 3 নম্বর মাপা হচ্ছে সিরাম T3, T4, TSH, এটা একটা হরমোনের পরীক্ষা, থাইরয়েডের জন্য মাপা হয়, ঠিক আছে। এখন আমরা আসবো কি কি চিকিৎসা দেওয়া হবে, এবার আসল জিনিস না। বলে স্যার এত কিছু বলার কি দরকার ছিল, একবার প্রথমে চিকিৎসা শিখা দিতেন, তাই না? ভালো হতো না প্রথমে চিকিৎসা শিখা দিলি? তাই তো, প্রথমে চিকিৎসা দিলে ভালো হতো নাকি? এত কিছু বলার দরকার ছিল না। এ তো সামান্য কিছুই বলছি, একেবারে সামান্য কিছু, না বললেই নয় এরকম কিছু বলছি। হাইপার টেনশন, বড় বড় বই আছে হাইপার টেনশনের উপরে, শুধু হাইপার টেনশন নেই। আচ্ছা, এখন আমরা শিখবো যে ট্রিটমেন্ট, তাই তো। ট্রিটমেন্টের সবসময় জেনারেল ট্রিটমেন্ট থাকে কিছু, আর কিছু ড্রাগ ট্রিটমেন্ট থাকে, তাই তো। তাহলে জেনারেল ট্রিটমেন্ট আপনারা নিশ্চয়ই শিখে নেবেন। কিভাবে শিখতে হয় জেনারেল ট্রিটমেন্ট? যে আমরা সবসময় বলি ডায়েটারি অ্যাডভাইস দিতে হয় রোগীদের, খাবারের অ্যাডভাইস দিতে হয়, তাই না? খাবারের অ্যাডভাইস কি? প্রথম কথা, লবণ কম খাবেন। এই লবণ কম খাওয়ার শব্দটা বললি কত রকম কথা বের হয়, তাই না? লবণ কম খাবে, তাহলে কিরকম লবণ কম? আমরা বলি পাতে লবণ কম খাবে, কেউ কেউ বলে কাঁচা লবণ কম খাবেন। এই কাঁচা লবণ বললি সে তখন কি করবে? বাড়ি গিয়ে ভেজে বই ভরে রাখবে। কি করবে? ভেজে রেখে দেবে, ভাজা লবণ খাবে। কি ব্যাপার? তা আপনি না বলছেন কাঁচা লবণ খেতে নিষেধ করছেন, আমি ভেজে রাখছি। বুঝতে পারছেন? তাহলে কথা হচ্ছে যে কোনো লবণ, ভাজা হোক আর কাঁচা হোক, কখনো অ্যাডেড সল্ট খাবে না। মানে ওই যে টেবিলের ওপর লবণ রেখে দেয় না, এই কাজটা করা যাবে না। টেবিলে কোনো লবণ থাকবে না, বোঝা গেল? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সবজিতে মানে তরকারিতেও লবণ কম দিতে হবে। এখানে তো কোনো লবণ থাকবেই না, প্লাস তরকারিতেও লবণ কম দিবেন, মনে থাকবে তো। দেখবেন হোটেলে খেতে গেলে আগে লবণের পাত্র থাকে, ও একটু লবণ ছিটিয়ে নেয়, করে না? দেখেননি কেউ হোটেলে খাওয়া দেখেননি? মানুষের প্লেট নিয়ে আগে ওই লবণের পট থাকে, এখানে ও একটু লবণ ছিটিয়ে নেয় সব। না না, হাইপার টেনশনের জন্য বলছি। আমরা হাইপার টেনশন নিয়ে এত আলোচনা করছি, এত কিছু, তাই না? তাহলে কি বললাম? সব রকমের লবণ কম, সে ভাজা খান, কাঁচা খান, পাতে খান আর তরকারিতে খান, সব জায়গায় লবণ কম, মনে থাকবে তো? আচ্ছা, এরপরে আমরা কি বলবো? স্মোক, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ, তামাক, ঠিক আছে। যেই বলবেন বিড়ি খাবেন না, সেইবারে জর্দা খাওয়া শুরু করে দেবে, সে পানের সাথে খাওয়াবে, কেউ কাঁচা পাতা খাবে, কত রকম সিস্টেম। কেউ বলবে এটা গুল মাছবে। সুতরাং বলবেন যত রকম তামাকের যত রকম ব্যবহার আছে বন্ধ। তামাকের যত প্রকার ব্যবহার আছে, উত্তরবঙ্গে মানুষেরা তামাক খায়, মহিলারা কি করে জানেন নাকি? তামাক গাছ কাটার পরে গোড়া থাকে মাটিতে, ওই গোড়াগুলো ওরা পোড়ায়, পুড়ি ছাই বানিয়ে ওর সাথে ঝোলা গড় মিশিয়ে দলা পাকায়। দেখেননি কেউ আপনারা কখনো? কি বলে যারা উত্তরবঙ্গে বাড়ি তারা জানে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এদিক ওদিকে তামাক চাষ হয়। ওই গোড়া, ওইগুলো স্বাদ নাকি বেশি, গোড়া থাকে, ওইগুলো এনে বাড়ি পুড়িয়ে ছাই বানিয়ে ওর সাথে ঝোলা গুড় মিশায়, মিশিয়ে দলা করে, দলা পাকায়, সেগুলো নিয়ে দাঁত মাজে, ঠিক আছে। সুতরাং তামাকের যত বহুবিধ ব্যবহার আছে সেগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। সেটা স্মোকিং হোক, সেটা কাঁচা পাতা হোক, সেটা গুল হোক, সেটা জর্দা হোক, মনে থাকবে তো? বুঝিনি, সেটা পরে বলবো না, আপনার ওটা প্রশ্নটা রেখে দেন, আমি পরে বলবো। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে একটা কি বললাম আমরা? লবণ কম, ধূমপান বন্ধ। 3 নম্বর ওয়েট কন্ট্রোল। আমার ওয়েট বেশি হয়ে গেছে, এবার আমাকে খেপায়েন না যে আপনার নিজের ওয়েট বেশি, আবার আমাদের বলছেন ওয়েট কমাতে। ওজন কমাতে হবে। 4 নম্বর হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। প্রতিদিন হাঁটতে হবে, মোটে না পারলেও সপ্তাহে 5 দিন। কয়দিন? সপ্তাহে 5 দিন, আধা ঘন্টা করে। কত করে? আধা ঘন্টা করে সপ্তাহে 5 দিন, ঠিক আছে। তারপরে অ্যাডভাইস কি? শাকসবজি বেশি খেতে হবে। কি করতে হবে? শাকসবজি বেশি খেতে। এখনকার আধুনিক সমাজে বাঙালির টাকা বেশি হলে টাকার গরম কোন জায়গায় দেখায়?
মাংসের দোকানে আর মাছের বাজারে, তাই না? মাছ কিনে আবার দেখাতে নিয়ে যেতে হবে, ব্যাগের মধ্যে না, কিন্তু মাছ কিনে আবার হাতে ঝুলিয়ে নিয়ে যেতে হবে, যে বড় মাছ না দেখলে বুঝবে না যে টাকার গরম আছে, তাই তো? তাহলে কি বললাম আমরা, এক জায়গায় বসতে দেন ওনাকে, এটা শেয়ার করেন না। তাহলে শাকসবজি খেতে হবে না নাকি? হ্যাঁ, আচ্ছা, ব্যালেন্স ডায়েট দরকার, মাছ মাংসের সাথে শাকসবজিও খেতে হবে। আর ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সেডেন্টারি লাইফ বাদ দিতে হবে, ঠিক আছে? বাসা থেকে গাড়িতে অফিস, আবার গাড়িতে বাড়ি, এই কাজ করা যাবে না, সব কমাতে হবে। সেগুলো ডায়াবেটিস চাইলে আমরা বেশি বলবো আর কি। তাহলে এগুলো আমাদের অ্যাডভাইস, তাই তো? তারপরে মানসিক চিন্তা, এগুলো কমাতে হবে, মানসিক দুশ্চিন্তা, এগুলো খুব খারাপ জিনিস, ঠিক আছে? এইসব শব্দগুলো লেখার পরে আমরা আসি ড্রাগ ট্রিটমেন্টে। এবার কি আসবো আমরা, ড্রাগস। আপনারা নিশ্চয়ই পড়ে ফেলেছেন অলরেডি যে হাইপারটেনশনে কি কি ওষুধ ব্যবহার হয়, তাই না? এগুলো পড়ছেন না? বিটা ব্লকার, এসি ইনহিবিটর পড়ছেন তো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো পড়ছেন না? আচ্ছা, এখন নতুন গাইডলাইন যেগুলো সেইগুলো পড়াবো, এই জন্য আমি আপনাদের হাইপারটেনশন পড়াতে আসলাম। আপনারা শিখছেন একরকম করে, কিন্তু এখন নতুন আপডেট ম্যানেজমেন্ট কি বলে, মানে এখন এইসব ট্রিটমেন্টগুলো কিন্তু প্রতি বছর বছর আপডেট হয়, বুঝতে পারছেন আমরা কি বললাম? প্রত্যেক বছর বছর যাদের প্রত্যেকটা একটা সংস্থা আছে, এদের হাইপারটেনশন বলা হয় কি বলা হয়, ইএসসি কংগ্রেস, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কার্ডিওলজি, এসিসি, ইএসসি, এদের গাইডলাইন বের হয়। নেটে সার্চ দিবেন, ইএসসি বলে সার্চ দিবেন, ইএসসি হাইপারটেনশন গাইডলাইন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হাইপারটেনশন গাইডলাইন। এরা প্রতি বছর বসে, মিটিংয়ে বসে, এদের যে বড় বড় কর্তা আছে, মানে বড় বড় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছে বা বড় বড় কার্ডিওলজিস্ট, এরা মিটিং বসে, মিটিং করে দেখে যে ফিল্ড লেভেলে কোনটা কোন ড্রাগগুলো ভালো কাজ করছে, তাদের বড় বড় স্টাডি আছে, সেই হিসাবে ওরা একটা গাইডলাইন ঠিক করে দেয়, সেই অনুযায়ী আমরা কিন্তু চিকিৎসা করি। ইএসসি, এসিসি, তারপর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হাইপারটেনশন, জেএনসি, এরকম অনেক অনেক গ্রুপ আছে। তো আমরা ইএসসি সাধারণত বেশি অংশ ফলো করি, আমরা ইএসসি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, ঠিক আছে? তো সেখানে যেটা বলছি এখন, সবসময় সিঙ্গেল পিল রেজিমেন, সিঙ্গেল পিল রেজিমেন, কি বললাম? ফার্স্ট চয়েস, কি বললাম? ফার্স্ট চয়েস সিঙ্গেল পিল রেজিমেন, কি বললাম আমরা? সিঙ্গেল পিল রেজিমেন, মানে একটা ট্যাবলেটের রেজিমেন, কি বললাম আমরা? একটা ট্যাবলেটে রেজিমেন, তাতে কি থাকবে? ডাবল কম্বিনেশন, সেই ট্যাবলেটের মধ্যে কি থাকবে? ডাবল কম্বিনেশন। সহজে লেখেন, আপনার ইংরেজিতে না লিখতে পারলে সমস্যা নেই। তার মানে একটা ট্যাবলেটের মধ্যে দুইটা ড্রাগ থাকবে, একটা ট্যাবলেটের মধ্যে করা থাকবে দুটো ট্যাবলেট, বোঝা গেল তো? সিঙ্গেল পিল ডুয়েল কম্বিনেশন, সিঙ্গেল পিল ডুয়েল কম্বিনেশন, কথা বুঝছেন তো? সিঙ্গেল পিল ডুয়েল কম্বিনেশন সবার জন্য প্রযোজ্য, এক্সেপ্ট ব্যতিক্রম, কাদের জন্য? ব্যতিক্রম, ব্যতিক্রম কাদের জন্য? ব্যতিক্রম, যাদের ব্যতিক্রম কাদের? যাদের গ্রেড 1 হাইপারটেনশন আছে, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, যাদের গ্রেড 1 হাইপারটেনশন উইথ নো রিস্ক ফ্যাক্টর, ওই যে রিস্ক ফ্যাক্টর নাম বলছিলাম মনে আছে তো? or age more than 80 year, হ্যাঁ, যাদের বয়স 80 বছরের বেশি, অথবা একটুখানি বোঝার ভুল হয়েছে আমাদের, গ্রেড 1 হাইপারটেনশন কমন সবার জন্য, মানে 80 বছরেও কিন্তু তাদেরও গ্রেড 1 হাইপারটেনশন, 80 বছরের বয়স যাদের গ্রেড 1 হাইপারটেনশন, অথবা গ্রেড 1 হাইপারটেনশন কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নেই, এরাই হচ্ছে ব্যতিক্রম। কথা বুঝুননি মনে, আবার একটু বলি ক্লিয়ার করে। যাদের গ্রেড 1 হাইপারটেনশন আছে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নেই, একটা, ঠিক আছে? যাদের গ্রেড 1 হাইপারটেনশন কিন্তু কোনো রিস্ক নাই, এরা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে 80 বছরের বেশি
কিন্তু তারা গ্রেড 1 হাইপারটেনশন, 80-র বেশি কিন্তু গ্রেড 1 হাইপারটেনশন। এদের ক্ষেত্রেই কেবল সিঙ্গেল পিলে সিঙ্গেল ড্রাগ দেওয়া যাবে। বোঝা গেল কিনা আমার কথা? এগুলো তো বললাম কি সবার শুরুই হবে সিঙ্গেল পিলে ডুয়েল কম্বিনেশন, তার মানে একটা ট্যাবলেট কিন্তু দুটো ওষুধ থাকবে ওর মধ্যে। কিন্তু কাদের আমরা দিব না, কাদের দিব না? যাদের গ্রেড 1 হাইপারটেনশন এবং যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই। আর একটা গ্রুপ হচ্ছে 80 বছরের ওপরে কিন্তু তাদের গ্রেড 1 হাইপারটেনশন আছে। তাহলে এই দুই গ্রুপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিঙ্গেল পিল সিঙ্গেল ট্যাবলেট শুরু করব, সিঙ্গেল ড্রাগ শুরু করব। এদের জন্য কি হবে? সিঙ্গেল পিল সিঙ্গেল ড্রাগ। ক্লিয়ার হলো কিনা আমাকে বলেন সবাই, না হলে বলবেন, আবার জিজ্ঞাসা করবেন না বুঝলে। তার মানে এটাই বোঝাতে চাইছি আমি, হাইপারটেনশনের রুগী আসলেই তারা সিঙ্গেল পিল ডাবল কম্বিনেশন শুরু হবে। আরে একটা ট্যাবলেটের মধ্যে দুটো কম্বিনেশন ঢুকিয়ে দেওয়া আছে, সেটা আমরা শিখাবো। হ্যাঁ, এটা কম্বিনেশন আছে। হ্যাঁ, সিঙ্গেল পিল ডাবল কম্বিনেশন সব রুগীরই শুরু করব। ব্যতিক্রম শুধু কাদের? যাদের গ্রেড 1 হাইপারটেনশন উইথ রিস্ক ফ্যাক্টর নাই অথবা 80-র উপরে বেশি প্লাস তাদের গ্রেড 1 হাইপারটেনশন আছে। এদের ক্ষেত্রে আমরা সিঙ্গেল পিলে সিঙ্গেল ট্যাবলেট দেবো, সিঙ্গেল ড্রাগ দেবো। সবার ক্লিয়ার তো? না, ওখানে ডাবল কম্বিনেশন নেই। তার মানে আমাদের রুগী আসলেই সিঙ্গেল পিলে ডাবল কম্বিনেশন শুরু হবে। শুধুমাত্র ব্যতিক্রম করা এই গ্রুপটা হচ্ছে ব্যতিক্রম। এবং তো ক্লিয়ার? এরপরে আর ক্লিয়ার না হলে আমি আর কি বলবো বলেন। এইবারে আমরা আসি, কঠিন লাগতেছে মনে হয় অনেকের কাছে। এগুলো কঠিন না, শব্দগুলো নতুন শুনছেন তো এই জন্য একটু কঠিন লাগতেছে। আর এভাবে তো আগে পড়ায়ও নি বোধহয় কেউ। পড়াইছে কেউ এভাবে? আচ্ছা, পড়াইনি। এখন আমরা সিঙ্গেল পিল ডাবল কম্বিনেশন শিখি আমরা একটু, তাই তো? সিঙ্গেল পিল ডাবল কম্বিনেশন একটু ধৈর্য ধরেন, বেশি করে নেব না আর। হ্যাঁ, একদিন বেশি ক্লাস নিলে মাথা থাকবে না। সিঙ্গেল পিল ডাবল কম্বিনেশন আপনারা সবাই বাজারে গেছেন না? আচ্ছা, এটা হাত দিয়ে আমরা এবার একটু শিখি যে এই কম্বিনেশন গুলো কিভাবে করি আমরা একটু শিখাই। হ্যাঁ, প্রথম হচ্ছে এসি ইউনিটটা মনে আছে? এসি ইনহিবিটর, তার সঙ্গে বললাম এসি আই অর এআরবি, এটা তো আমরা শিখছেন মনে হয়। হ্যাঁ, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা এআরবি অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার প্লাস সিসিবি মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ডাইউরেটিক্স। দেখেন এখান থেকে যে কোনো এখান থেকে একটা নিয়ে গ্রুপ করে ফেলা যাবে সহজে। দেখেন আপনারা মনে করেন এসিআই নিলাম, সিজিবি নিলাম, এআরবি নিলাম, সিজিবি নিলাম, এআরবি নিলাম, ডায়োটিক নিলাম, এসিআই নিলাম, ডায়োটিক নিলাম। দেখেন আপনারা নিজেরাই কম্বিনেশন করে ফেলতে পারবেন এবং বাজারে এই কম্বিনেশনই পাওয়া যায়। দেখেন আপনারা শিখে দেখেন, পারবেন। যেমন দু একটা নাম বলেন আপনারা। এই যে লোসারটান দেখেন, ওই যে উনি বললো লোসারটান কোনটা? এআরবি সাথে হাইড্রোক্লোরোথাইরাইড কি ডায়োটিক্স, তাহলে এর সাথে প্লাস হাইড্রোক্লোরোথাইরাইড, তাই না? হাইড্রোক্লোরোথাইরাইড। তারপরে অ্যামলোডিপিন, ওটা ভালো কম্বিনেশন না। মনে করেন অ্যামলোডিপিন সিসিবি নিলাম, অ্যামলোডিপিন নিলাম, তার সাথে অ্যামলোডিপিন, এর সাথে টেলমিসার্টান, খুব কমন বাজারে আসছে, তাই না? টেলমিসার্টান খুব আসছে। হ্যাঁ, ও সব তো একই। তাহলে টেলমিসার্টান অ্যামলোডিপিন কম্বিনেশন, টেলমাকাল পাওয়া যায়, তাই না? পাওয়া যায় না? তাহলে এইখানে কম্বিনেশন বললাম আমরা। তাহলে এই সিঙ্গেল পিলে ডাবল কম্বিনেশন কি? আইদার এসি অথবা সাথে সিসিবি অথবা এআরবি সিসিবি প্রিপারেশন আপনি নিজে বানিয়ে ফেলতে পারবেন, শিওর। কিন্তু আগেকার দিনে ডাবল কম্বিনেশন ছিল না। এখান থেকে 10 বছর আগে তখন একটা দিতে হতো, তখন দুটো ট্যাবলেট, মানে একটা দুটো ট্যাবলেট খাওয়া নাকি বাড়েন না? যদি একটা ট্যাবলেটে 2 রকম পাই তাহলে আমার দুটো পিল তো একসাথে খাওয়া লাগতেছে না, একটা ট্যাবলেট 2 রকম হয়ে গেছে, তাই লাভ না? রুগী মনে করলো আমার কম ওষুধ দিয়েছে ডাক্তারে, কিন্তু আমি তো আসলে দিচ্ছি 2 রকম। এই যে ইন্ডিয়ায় গেলে হয়, ইন্ডিয়ায় একটা ট্যাবলেটের মধ্যে 3টা করে কম্বিনেশন আছে,
তাহলে দুটো ট্যাবলেট দিলে 6 রকম হয়ে গেল। এবার বাংলাদেশে এসে বলবে কি, আরে জানিস ওখানে গেলে আমার 2 রকম ট্যাবলেট দিল সব ভালো হয়ে গেছে, আর বাংলাদেশে গেলে এক পাতা লেখে। হ্যাঁ বলে না কেন? কি ওদের ডমপেরিডন অ্যান্টাসিড ওমেপ্রাজল এক ট্যাবলেটের মধ্যে পাওয়া যায়। বোঝা গেল তো? ওদের অ্যাসপিরিনের সাথে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল, ল্যাটোভাস্টাটিন এক ট্যাবলেটে পাওয়া যায়। তাহলে 3 ট্যাবলেট খাওয়া জায়গায় ওদের এক ট্যাবলেট হয়ে যাচ্ছে। এই জন্য ওরা বলে যে একটা ট্যাবলেট দিলে ভালো হয়ে গেছে। এটা বুঝলেন সবাই? ঠিক আছে তো? তাহলে এইটাকে আমরা একটা ভালো বুদ্ধি আছে, আর একটা বুদ্ধি শিখাই দেবো এখানে আমরা। যাদের বয়স 55 কম তাদের এই প্রিপারেশন ভালো। যখন সিঙ্গেল যাব, সিঙ্গেল ওই যে বললাম না কি সত্য বলেছিলাম, কাদের সিঙ্গেল ট্যাবলেট দেবো, সিঙ্গেল দেবো কাদের? যার 55 কম তার জন্য এসিবিটা বা এআরবি ভালো, আর যার 55 বেশি তার জন্য সিসিবি অথবা ডায়োটিক্স ভালো। কি বললাম বুঝলেন কিছু? অর্থাৎ যাদের সিঙ্গেল ড্রাগ দেবো বলেছিলাম ওদের চয়েসটা কেমন হবে? আমার কথা বুঝেছেন কিনা? একটা গ্রুপকে আমরা আলাদা করছি না, যাদেরকে আমরা সিঙ্গেল ট্যাবলেট সিঙ্গেল পিল দেবো, সিঙ্গেল ট্যাবলেট, তাদের জন্য কি, তাদের যার 55 কম তাদের জন্য সহজ হচ্ছে এসিআই অথবা এআরবি যে কোনো একটা, অথবা যাদের 55 বেশি তাদের সিসিবি অথবা ডায়াবেটিস যে কোনো একটা। ওই একটাতে শুরু করবো বলছি না, একটা গ্রুপকে সবাইকে দেবো ডাবল পিল, শুধু 2টা গ্রুপকে দেবো সিঙ্গেল সিঙ্গেল ট্যাবলেট আর সিঙ্গেল পিল। এখনো ক্লিয়ার না হলে বলেন, একটু সহজ জিনিস। আপনারা ফিমেল সাইড কি এরা বলবে, আমাদের সাথে কথা বলে না। কোনটা? এইটা? এই যে আমরা বললাম সিঙ্গেল পিলে ডাবল কম্বিনেশন, মানে একটা পিলের মধ্যে 2 রকম দেবো। এই যে এসিবির সাথে সিসিবি কম্বিনেশন হবে। এসিবিটা এটা আপনারা শিখবেন একটু পরে, এটা প্রেসারের বসতির নাম একটা, এগুলো একটা গ্রুপ নাম, এটা একটা গ্রুপ নাম, এটা গ্রুপ নাম, এটা গ্রুপ নাম। এগুলো জেনেরিক আপনাদের শেখাবে, একটু ওয়েট করেন, এগুলো শেখাবে। যখন আমরা বাজারে পিন দিই, যেমন অ্যামলোডিপিন, টেলমিসার্টান পাওয়া যায়, এই সিসিবি হচ্ছে অ্যামলোডিপিন আর টেলমিসার্টান হচ্ছে এআরবি, তাহলে দুটোর সাথে কম্বিনেশন। বুঝেছেন না? কেন রে বাবা, এই একটা ট্যাবলেটের মধ্যে 2 রকম আছে, একবার খেলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে বারবার লিখছি সিঙ্গেল পিল ডাবল কম্বিনেশন। আপনি প্রেসক্রিপশনে তো লিখবেন, আমরা লিখি না, প্রায় লিখি না, ট্যাবলেট ওসার্টিল 50+, এরকম লিখি ওসার্টিল 50+, সকালে 1+00। সে খাচ্ছে তো একটা ট্যাবলেট, কত ট্যাবলেট? একটা, ওর মধ্যে আছে কত রকম? 2 রকম হয়েছে তো, আছে কত রকম? 2 রকম। হ্যাঁ জায়গায় পড়বে। আচ্ছা এখন আমরা আসি, তাহলে এটা সিঙ্গেল বললাম, এটা 55 নিচে 55 উপরে, বুঝছেন তো? বুঝছেন? আচ্ছা এখন আমরা আসি একটা মজার জিনিস দেখেন, এই যে ডবল সিঙ্গেল কম্বিনেশন দিলাম, দিয়েও হচ্ছে না, ট্রিটমেন্ট হলো না, প্রেসার কন্ট্রোল হলো না, এখন কি হবে? এখন কি হবে? এখন কি হবে? আপনার প্রচুর রুগী আসবে, বলবে যে আমি অসারেল 50 খাচ্ছি, আমার প্রেসার কন্ট্রোল না। আরেকজন আসবে, আমি টেমলোসিপিন অ্যানোডিন খাচ্ছি, কন্ট্রোল না। কম্বিনেশন থেরাপি। আমার কথা ক্লিয়ার তো? আমি শেষ পর্যন্ত নামিয়ে দিয়ে যাবো আজকে, মানে আপনার যত যাওয়া যায় আমি দিয়ে যাবো। তাহলে কি করব তখন আমরা? তখন কম্বিনেশন কি হবে? তখন কম্বিনেশন কি হবে? এবং আরেকটা জিনিস জেনে রাখেন, সবসময় চোখ বুঝিয়ে, এই দুটো ড্রাগ জীবনেও একসাথে ব্যবহার করা যায় না। এই দুটো ড্রাগ কখনোই একসাথে, মনে থাকবে তো? তখন বুদ্ধি হচ্ছে এই দুজনের একজন প্লাস এই দুজন, এর থেকে একজন প্লাস এখান থেকে দুজন। ক্লিয়ার? ক্লিয়ার? তখন কি কম্বিনেশন হলো? তখন কি কম্বিনেশন হলো? যেমন এখানে এখানে ওসাটিল নিলেন, এখান থেকে একটা নিলাম, এখান থেকে সিসিপি ওই ডায়োটিকের সাথে কম্বিনেশন দিলাম, আর সিসিপি আলাদা করে দিলাম একা। মানে দুজন বলছি না, দুজনকে নিতে হবে। তাহলে এটার নাম হচ্ছে গ্রেড 3 হাইপারটেনশন অথবা রেসিস্ট্যান্ট হাইপারটেনশনের ট্রিটমেন্ট। অর্থাৎ আমি এই ডাবল সিঙ্গেল ট্যাবলেটে ডাবল পিল দিয়েও যাদের কন্ট্রোল হচ্ছে না, তাদের কি করব? তাদের শর্ত হচ্ছে এখান থেকে যে কাউকে একজনকে নিব, প্লাস এই দুজনকে নিব। ক্লিয়ার নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ ওই দুটো নিব না, এই দুটো যে কোনো একজনকে নিতে হবে, সাথে ওই দুজন নেব, অবশ্যই যাবে। এই দুটো একসাথে ব্যবহার করা যাবে, কিন্তু এই দুটো কখনোই আমরা কোনো পেশেন্টকে দেবো না একসাথে।
কোনটা? এগুলো তো ওষুধের নাম না বাবা, এগুলো গ্রুপ নাম লিখছি আমি। এটা আপনি ফার্মাকোলজি পড়লে তখন পাবেন, সব গ্রুপগুলো পড়াবে। বলেন। হ্যাঁ, দুটাই না, 3 কম্বিনেশন আমাদের দেশে এখনো পাইনি আমরা। না, হ্যাঁ, তখন 2টা ট্যাবলেট হয়ে যাবে, 2টা ট্যাবলেট হবে, একটা কম্বিনেশন হবে আর একটা সিঙ্গেল হবে। না, আমরা 2বার দিব, 2বার দিব, যেটা এই ডায়াবেটিস কম্বিনেশন এটা সকালে দেবো, এবং ডায়াবেটিসটা সবসময় সকালে, এখানে প্রস্রাব বাড়ায় তো, এটা সকালে দিই আমরা। এটা ফার্মাকোলজিতে পড়াবে আপনাদের। ডায়াবেটিসটা কি করে? প্রস্রাব বাড়ায়, এই জন্যই রাত্রে দেই না আমরা। ডায়াবেটিসটা সবসময় সকালে, আর তখন সিসিপিটা রাত্রে দেবো। না না, এই সব নাম সব আছে, এগুলো সব আছে, এগুলোর বাইরে কিছু নেই, কিন্তু এই রেজিমেন্টগুলো বলা নেই আর কি। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? গরমে অনেক কষ্ট দিলাম আপনাদের। কি আপনার একটা প্রশ্ন ছিল, ইলেকট্রোলাইট কম থাকলে কি? হ্যাঁ, ইলেকট্রোলাইট যদি সোডিয়াম কম থাকে তারা লবণ দিব আলাদা করে। হ্যাঁ, অবশ্যই খাবে, লবণ খাবে। বলেন, ডায়াবেটিস কি? ডায়াবেটিস পেশেন্ট সবচেয়ে প্রথম চয়েস হচ্ছে এই দুটোতে যে কোনো একটা। অ্যাডভান্স শুধু সিসিবি সবচেয়ে ভালো। বলেন, কোনো প্রশ্ন? যা পড়ানো হলো এতে কোনো প্রশ্ন আছে কিনা? বাইরে কোনো প্রশ্ন আছে কিনা? না বুঝতে পারলে বলেন এখনো। হ্যাঁ হ্যাঁ, দেখুন একটা ডায়াবেটিসতে বলেন। অ্যামলোডিপিন, হ্যাঁ, বেনাজাপিরিল, হ্যাঁ ভালো হবে। ওই তো একই করে, বেনাজাপিরিল কোথাকার? এখানে না, আমার সেই যাই বলেন এর মধ্যেই আসবে। আমি যে কম্বিনেশন দিছি না, এর বাইরে কোনো কম্বিনেশন বাজারে নেই এখনো পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, দেখেন এইগুলো হচ্ছে এক এক সময় এভিডেন্স, ইবিএম বলি আমরা, এভিডেন্স বেসড মেডিসিন, যেগুলো প্রয়োগ করে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে, সেই সব ড্রাগে সবাই ঝুঁকে। হ্যাঁ, সিসিবি। এই জন্যে হচ্ছে বাজারে ওষুধ তো আছে অনেক, কিন্তু সব ওষুধ তো ওরকম র্যান্ডমলি ইউজ হয় না। কিছু ওষুধ দেখবেন খুব বেশি চলে, আবার খুব কম চলে। তার কারণ হচ্ছে এটা যে এভিডেন্স বেসড মেডিসিন কি বলে, এই গাইডলাইনগুলো কি বলে। আর কিছু কেউ জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ওটা সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই যে আমরা 140/90 লিখি না, এর মধ্যে 140 হচ্ছে সিস্টোলিক, 90 হচ্ছে ডায়াস্টোলিক। ওটা আরেকদিন বলবো, আবার যদি সামনের মাসে ক্লাসটা নিই তখন ওইটা বলবো আপনাদের। কই তা হলো কই? আমি বলছি হাইয়েস্ট প্রেশারকে বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, আর লোয়েস্ট হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ হচ্ছে 100 থেকে 140, এই পর্যন্ত নর্মাল। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ হচ্ছে 60 to 90। কি 120/18? 101টা বলতে হবে, যে কোনো একটা, দুটো না তো। হ্যাঁ, 118, তাই? হ্যাঁ, হতে পারে, হতে পারো। এই সব ওষুধগুলো আমরা সাধারণত ওষুধের ক্ষেত্রে সিসিপি ইউজ করি, অথবা আর একটা ওষুধ ইন্ডিপামাইড বলে একটা ওষুধ হলো ডায়াবেটিক্স, সেও ডায়াবেটিক্স, ইন্ডিপামাইড ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, তো যাই হলো, আমরা এই ওষুধ হচ্ছে এই, এর সাথে বিটা ব্লকার অ্যাড করি, সেটা আজকে আপনাদের বললাম না, ওটা আবার আরেকদিন বলবো। বিটা ব্লকার এখন আর বলা হয় না ফার্স্ট চয়েসে কোনো ওষুধ। এটা যাদের হার্ট ডিজিজ থাকে তখন তাদের বিটা ব্লকার যোগ করা হয়, এছাড়া না। এ পর্যন্ত সবার ক্লিয়ার তো যা বলছি? আমরা খুব শর্টে বলছি, এর অনেক পড়াশোনা আছে। 90-এরও কম, 85 পর্যন্ত নর্মাল বলি আমরা। 90 হলে ডায়াস্টোলিক হাইপারটেনশন বলে দেওয়া যায়।
বয়স অ্যাডাল্টে 12 বছর, সব এই 12 বছরের পরে, এগুলো এগুলো সব অ্যাডাল্ট বলতে 12 বছরের পরে সব। হ্যাঁ, 60 বছর তখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আর কিছু বলবেন কেউ, না হলে আমরা শেষ করব।